আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র সচিব। সব অসম চুক্তি বাতিলের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। একটি ইতিহাস সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনেই কমিশনের মনোযোগ, মন্তব্য ইসি সানাউল্লাহ। দেশকে অর্থনৈতিকভাবে নির্ভরযোগ্য অবস্থানে নিতেই ভ্যাট ট্যাক্স বৃদ্ধি, জানালেন প্রেস সচিব। অর্থনীতি স্থিতিশীল করতে পদক্ষেপের আশ্বাস। এবং এবার বাংলাদেশেও HMP ভাইরাস শনাক্ত, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 7 দফা নির্দেশনা, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। সীমান্তে BSF এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ঢাকার উদ্বেগের কথা জানান। রাতে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা এবং বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এ ধরনের ঘটনা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানান তৌফিক হাসান। যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সীমান্ত নিয়ে আওয়ামী লীগ আমলের সব অসম চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে BSF বাধ্য হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর ধারাবাহিকতায় হঠাৎ করেই সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি লালমনিরহাটের 3 বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারত। এতে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এমন অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। সীমান্তের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। 0 থেকে 150 গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না উল্লেখ করে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিজিবির বাধার মুখে সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। আইন অমান্য করে গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এ ঘটনায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
1975 সালের সমঝোতা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ বা প্রতিরক্ষা বিষয়ক কিছু করা যাবে না। কিন্তু তার তোয়াক্কা না করে গত 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করে বিএসএফ। বিজিবির বাধায় পরদিন বন্ধ থাকলেও 7 জানুয়ারি আবারও একই কাজ করতে থাকে বিএসএফ এবং অতিরিক্ত জনবল মোতায়েন করে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে নির্মাণ কাজ বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যেই গত শুক্রবার সকাল 11টার দিকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে বিএসএফ সদস্যরা ভারতের মেখলিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শূন্যরেখা বরাবর বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির আপত্তির মুখে আন্তর্জাতিক সীমান্ত পিলার 8/41 বরাবর কাজ চালিয়ে যেতে থাকলেও পরে দ্বিপক্ষীয় বৈঠকের পর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ তারকাটা এবং অ্যাঙ্গেল নিয়ে এখানে ফালানোর পর পাবলিক আমরা সবাই দেখার পরে আমরা বিজিবিকে জানাই। এই ব্যারাকাটা দেওয়ার সময় বিজিবি এসিয়া প্রতিবাদ করে বা বাধা দেয়। বাধা দেওয়ার সময় ওনারা একটা কাগজ দেখায়, কাগজটাতে চুক্তি স্বাক্ষর করা আছে নাকি। এখানে এসে আমরা দেখতে পারি যে সীমানা পিলার থেকে মাত্র 5 ফিট দূরত্বে এই কাঁটাতারের বেড়াটা তারা নির্মাণ করছে, তো যেটা আসলে আন্তর্জাতিক আইনের মধ্যে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। আমরা চাইছি যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, এরা 150 গজ বাইরে ওরা টাকাটা বেড়া নির্মাণ করা হোক। বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু জানান, কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। গতকালকে বিএসএফ এর তারকাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই। সীমান্তে অস্থিরতা বন্ধে দুপক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামীতে ইতিহাস সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, এমন আশা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেই নির্বাচন গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারল্ড গুলব্র্যান্ডসনের সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে ভিত্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তাও চান প্রফেসর ইউনূস। স্থানীয় নয়, জাতীয় নির্বাচনই কমিশনের পূর্ণ মনোযোগ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অন্য সব প্রস্তুতি আপনা আপনি সম্পন্ন হয়ে যাবে বলে মন্তব্য করে ইসি জাতীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। দেশকে অর্থনৈতিকভাবে আরও নির্ভরযোগ্য অবস্থানে নিতে ট্যাক্স বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে সরকার। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে জনগণ কিছুটা ভোগান্তির শিকার হলেও সরকার অজনপ্রিয় হয়নি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। গণমাধ্যমকে সমসাময়িক বিষয় জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এতে বলেন, ট্যাক্সের বাড়তি খরচ জনগণের উন্নয়ন কর্মকাণ্ডেই ব্যয় করা হবে। বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে। এটা তো মানে ইয়ত্তা নাই। আপনি একটা রেল লাইন করেছেন, সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে।
তিনি জানান গেল 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। তবে সরকার এ ঘাটতি পূরণে কাজ করছে। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এটা আমরা চাচ্ছি যে বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। এ সময় টানেল নির্মাণে অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে, যা জনগণের কাজে আসছে না বলেও অভিযোগ করেন তিনি। যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ওই পারে যে তিনি রেস্ট নেবেন সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অগণতান্ত্রিক উপায়ে দেশ বেশি দিন চলতে পারে না জানিয়ে বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে দলের নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটবে বলেও জানান তিনি। এদিকে বিগত পতিত সরকার দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ করলেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখে। বৈঠকে মূলত নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে জানান আমির খসরু। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব এবং বাংলাদেশের স্বার্থে সেই কার্য অব্যাহত থাকবে। এদিকে ভাসানটেক থানার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আবারও যাতে দেশে ফেসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য সেই স্বৈরাচার মুক্ত আমরা এখন হয়েছি, কিন্তু এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম আপনারা করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, এটা কি ভুলে যাবেন আপনারা কেউ? এটা ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ, এটাকে মনে রাখতে হবে, কারণ আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এ সময় গত 16 বছরে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্মরণ করিয়ে দেন আমিনুল হক। এই জনগণকে নিয়ে আমাদের পথ চলা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে 60 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা করল দুদক। রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি জানান। তিনি বলেন, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একাধিক কর্মকর্তাকেও মামলায় আসামি করা হচ্ছে। এদিকে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নূপুর আক্তারকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 93 জনের নামে মামলা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে এই মামলা করেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা হলো। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 14 জানুয়ারি থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গত 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর 30 সেপ্টেম্বর নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। দেশের গণমাধ্যম বর্তমানে অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গত 1.5 দশকে উন্নয়ন বন্দনায় চাপা পড়েছে মানুষের কান্না। আর এ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জুতসই পদ্ধতি খুঁজে বের করার আহ্বান জানান গণমাধ্যম প্রতিনিধিরা। উষা ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে অক্সফামের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিদেশি কূটনীতিক, বিশিষ্টজন ও গণমাধ্যমের প্রতিনিধিরা। Work with media to improve the quality and quantity of environmental reporting in Bangladesh. Accurate, high-quality information offered to the public through professional journalism has a positive influence on democracy. এতে বক্তারা বলেন, এক মঞ্চে দাঁড়িয়ে দেশের উন্নয়নে কাজ করার চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জুতসই পদ্ধতি দরকার। ফ্রিডম অফ প্রেস বা ফ্রিডম অফ স্পিচের যে কথাগুলি বলি, আসলে সেটা কখনোই সেভাবে রক্ষিত হয় না। ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করবে, এই জিনিসটা অক্সফামের একদম কোর জায়গা থেকে, আমাদের যে স্ট্র্যাটেজিক জায়গা আছে সেই স্ট্র্যাটেজিক জায়গাটার সাথে সম্পৃক্ত। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যে উন্নয়ন বৈষম্য এবং দরিদ্র মানুষের চাপা কান্না বাড়ায়, সে উন্নয়ন থেকে বেরিয়ে আসতে হবে। 20-30 বছরে যে ধরনের উন্নয়ন বাংলাদেশে হয়েছে, এবং বিশেষ করে গত 1.5 দশকে, সেটা মানুষকে আরো ডিসএম্পাওয়ার করেছে, বৈষম্য বাড়িয়েছে, দারিদ্র্য বাড়িয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে। There is a perfect, I think, like unprecedented media freedom. You can ask any question. You can criticize me. You can criticize our chief advisor. You can criticize the advisory panel of advisors. You can criticize everyone. জবাবদিহির মাধ্যমে ক্ষমতাধরদের দায়বদ্ধতার আওতায় নিয়ে আসার এখনই সেরা সময় বলেও মত দেন প্রেস সচিব। We think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom, and we are trying to ensure that that kind of perfect media atmosphere where anyone can pursue any stories without fear or favor. দেশের 54টি নদ নদী এখন দূষিত উল্লেখ করে প্রেস সচিব বলেন, পরিস্থিতি আরো খারাপ হলে ভবিষ্যৎ প্রজন্ম আর এদেশে বাস করতে চাইবে না। We are creating jobs by harming our environment. উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশেও শনাক্ত হলো হিউম্যান মেটা নিউমোভাইরাস HMPV। ভাইরাসটি চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ায় এই নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে 7 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়েছে, চীন সহ উপমহাদেশের বিভিন্ন দেশে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই রোগের সংক্রমণ দেখা গেছে। এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে নির্দেশনা অনুসরণের পাশাপাশি সচেতন হওয়ার অনুরোধ করা হলো। বিদ্যমান সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সমুন্নত রাখতে এরই মধ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। আর আইনজীবীরা বলছেন, সংবিধান সংস্কারে অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব জরুরি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা প্রবর্তনে বেশ কিছু প্রস্তাবনা দেবে সংস্কার কমিশন। এসব সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে আগামী 15 জানুয়ারির মধ্যে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজের নেতৃত্বে গঠিত কমিশনে অগ্রাধিকার পাচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। পাশাপাশি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে বেঁধে দেওয়া হবে সময়সীমা। এছাড়াও সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যত শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। থাকছে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের সুপারিশ। তবে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রয়েছে মতানৈক্যের অভাব। ইতিমধ্যে তারা 72-এর সংবিধানকে কবরস্থ করার হুমকিও দিয়েছেন। এমন তিক্ত বাস্তবতায় নতুন সংবিধান নয়, বরং সংযোজন বিয়োজনের মধ্যেই থাকছে কমিশনের মূল ফোকাস। কমিটি ফ্রেমওয়ার্ক করতে হবে, যেটা সরকার করেছে সেটা একটা করে সেই ইয়েগুলি আপনার আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনার পাবলিক পার্টিসিপেশন এনশিওর করতে হবে। 17 বার সংবিধানের সংশোধনী আনা হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আইনজীবীদের মতে ক্ষমতা পাকাপোক্ত করতেই এসব সংশোধনী আনা হয়েছে। 17 বার এরই মধ্যে সংবিধান সংশোধনী হয়েছে, কিন্তু যেটি জনগণের আশা আকাঙ্ক্ষার যে বিষয়টি সেটির বাস্তবায়ন কিন্তু আমরা লক্ষ্য করিনি। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কিন্তু আমাদের এমপিরা যারা রয়েছেন তারা কিন্তু নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, যেটি গণতান্ত্রিক যে চর্চা তার পরিপন্থী। এবার সংস্কারে জনগণ সহ অংশীজনদের মতামত নেয়ার কথা বলছে আলী রিয়াজ কমিশন। 3 জোট সহ 28টি রাজনৈতিক দলের প্রস্তাবনা নিয়েছে কমিশন। পাশাপাশি 7 সংবিধান বিশেষজ্ঞ, 27 বিশিষ্ট নাগরিক, 10 জন গণ অভ্যুত্থান অ্যাক্টিভিটিস এবং অনলাইনে মতামত নেওয়া হয়েছে অর্ধলক্ষাধিক মানুষের। 142 অনুচ্ছেদে জনগণের গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ রয়েছে, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটিকে অগ্রাহ্য করা হয়েছে। সংবিধান সংস্কারে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি মাথায় নিয়েই এগোনোর পরামর্শ দিয়েছেন আক্তার হামিদ। ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলি এনশিওর করা হচ্ছে কিনা। ডেমোক্রেসি বলতে যেটা হচ্ছে যে whether the will of the people are represented properly reflected or not, মানে মেজরিটি অফ দ্য পিপল, মাইনরিটি মাস্ট বি রেসপেক্টেড এট দ্য সেম টাইম। এবং যদি না করা হয় তাহলে এটা অনেকটা অসার হয়ে পড়ে। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান নিয়ে স্টাডি করার আহ্বানও জানান আইনজীবীরা। এখানে বান্তুস্তান ছিল, বান্তুস্তানের অন্য ধরনের ট্রাইব ছিল, সমস্ত ট্রাইবাল লোক ইয়েগুলিকে আপনার অ্যাড্রেস করা, প্রবলেমসগুলি অ্যাড্রেস করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন করা হবে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। রবিবার রামগড় স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সামব্রুম হয়ে ভারতের 7 সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এই বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এই পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের অংশ হিসেবে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার বিকেলে রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে শুরু করা হয় জনসংযোগ ও লিফলেট বিতরণী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে পৌর শহরের কাচারি পাড় থেকে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশে 85% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক বলেই তাদের কোনো আইনি সুরক্ষা নেই বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রম খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী বছরকে শ্রমবর্ষ ঘোষণার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রবিবার সকালে ধানমন্ডিতে শ্রমিকের জীবনমান নিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা শীর্ষক সভায় এমন দাবি করে সংস্থাটি। মনিরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। শ্রমখাতের অংশীজনদের সমন্বিত সুপারিশ গ্রহণ করছে সংস্কার কমিশন। এতে প্রথমেই গুরুত্ব পাচ্ছে শ্রম অধিকার প্রতিষ্ঠায়। পাশাপাশি গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যার প্রতিষ্ঠা, মজুরির মানদণ্ড নির্ণয়, সামাজিক সুরক্ষা এবং সাংগঠনিক অধিকারের বিষয়টিও। শ্রম কমিশনের বাইরে যারা গবেষক, বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই আসলে এই সেক্টর নিয়ে কথা বলার জায়গা তৈরি হয়েছে। শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাবনা দিতেই অংশীজনদের নিয়ে বিশেষ সভা আয়োজন করে সিপিডি। এতে শ্রমখাতে অসঙ্গতি নিরসনে বেশ কিছু প্রস্তাব দেন সংশ্লিষ্টরা। লেবার রিফর্ম কমিশন যেটা গঠন করা হয়েছে, এখানে
যেই ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা একটা বিশাল ম্যান্ডেট। বাংলাদেশে ফোর্সড লেবার বলতে যেটা বাস্তব অর্থে বোঝায় সেটার খুব একটা উপস্থিতি নেই। এইটাই হচ্ছে আমাদের গ্লোবাল ইমেজ। অন্তর্বর্তী রিফর্ম সেল গঠনের আহ্বান জানিয়ে 2025 সালকে শ্রমকল্যাণ বর্ষ ঘোষণার দাবি জানায় সিপিডি। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোতে এবং এন্টারপ্রাইজ লেভেলে সেই মনিটরিংয়ের কাজগুলো তারা পর্যবেক্ষণ করবেন। সুতরাং ওরকম একটি সেল যদি প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগে যদি গঠন করা যায়, তাহলে হয়তো আমরা এটির বাস্তবায়নের দিকে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করতে পারি। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম খাতের নানান অসঙ্গতি নিরসনের আশ্বাস দেন। এত বড় শিল্প, এত কিছু হচ্ছে, কিন্তু কোনো শ্রমিক নেই। আপনারা দেখবেন, জিজ্ঞেস করেন কোনো নির্মাণ শ্রমিক প্রতিষ্ঠানে বড় বড় তাদের কোনো শ্রমিক আছে কিনা। তারা সব নিয়োজিত করে ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদার মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। দুর্ঘটনা হলে দেখা যায় না, নিয়োগের সময় দেখা যায়। এবং একজন ব্যক্তির উপরে আমরা সিকিউরিটি গার্ড, ঠিকাদার, শ্রমিক, একজন ব্যক্তির উপরে 2 জন লোক প্রফিট করে। একজন যিনি সাপ্লাই দেন, একজন যিনি নিয়োগ করেন। গণমানুষের আকাঙ্ক্ষা নিশ্চিত করা না গেলে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তনের স্বপ্ন অধরাই থেকে যাবে বলেও মনে করেন শ্রম সংস্কার কমিশন প্রধান। আমরা সবাই মিলে একটু দ্রুত যেতে চাই, লক্ষ্যটা ঠিক করে। এই সুপারিশের একটা অংশ, এবং আপনাদের সবাইকে সাথে চাই, কাছে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় 50 ভরি সোনা। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। রিপোর্ট করছেন এসইউ সেলিম। 3 জানুয়ারি শুক্রবার, সময় আনুমানিক দুপুর 1টা। ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের সামনে একটি চাদর দিয়ে একজন শেড তৈরি করে। অন্য একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে আনুমানিক 2.5 কোটি টাকা স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত চলে যায়। চাঞ্চল্যকর এই চুরির ঘটনার বিষয়ে জানাতে রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। মামলার পর ধারাবাহিক অভিযানে 50 ভরি স্বর্ণালংকার সহ 3 জনকে গ্রেফতার করার কথা জানান তিনি। মোট 3 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয় বলেও জানান তিনি। ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত 9/1/2025 তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে। আলোচিত এই চুরির সঙ্গে 8 থেকে 9 জন জড়িত উল্লেখ করে অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এই যুগ্ম কমিশনার। অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার বায়ু দূষণ কমাতে আগামী বর্ষা থেকে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, টবে গাছ লাগালে ছাদের ক্ষতি হয় এমন ধারণা সম্পূর্ণ ভুল। এর আগে ছাদ বাগানীদের মধ্যে ফল এবং সবজি চারা বিতরণ করেন উপদেষ্টা। ঢাকা শহরটাকে আমরা এত বিবর্ণ করেছি, এখানে কোনো মৌমাছি নেই, আর মৌমাছি না থাকলে কোনো জায়গাতেই প্রাকৃতিক ভারসাম্য থাকে না। পরে আমরা হাতের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছিল, পরাগায়ন করেছিলাম, কিন্তু এমন নগরী যেখানে মৌমাছি থাকে না, জেনে রাখবেন সেখানে আপনার সন্তানও নিরাপদ না। নিরাপদ একটা ঢাকা আমরা সবাই করব। দেশের বাইরের খবর। সর্বকালের ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এতে পুড়ে গেছে সৈকত শহর মালিবুর 1/3। শনিবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও বাতাস দিক পরিবর্তন করায় তা ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্ব এলাকায়। আগুন নেভাতে দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 1000 কারাবন্দী। পরিস্থিতির ভয়াবহতায় শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে।
দাবানলের ভয়াবহতা এখনও কমেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ইতোমধ্যে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি ও 37,000 একর জমি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। দাবানলে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর 1/3। মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট জানান 3 মাসের মধ্যে মালিবু 3টি দাবানলের মুখোমুখি হয়েছে, যার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বাতাসের দিক পরিবর্তন হওয়ায় আগুন এখন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্ব এলাকাগুলোতেও। এতে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 1000 কারাবন্দী। দাবানলের বিপজ্জনক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। এতে শহরের বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিচ্ছে, ফলে বিস্তীর্ণ অঞ্চল শ্বাসরোধী ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এই অবস্থায় শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে 46,637 উন্নীত হয়েছে প্রাণহানি, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,09,000। এদিকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধ করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে জাতিসংঘ ও ইসরায়েলের দেয়া নিষেধাজ্ঞার ফলে চলতি মাসের শেষের দিকে সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র সচিব। সব অসম চুক্তি বাতিলের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। একটি ইতিহাস সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, বলেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনী কমিশনের মনোযোগ, মন্তব্য ইসি সানাউল্লাহ। দেশকে অর্থনৈতিকভাবে নির্ভরযোগ্য অবস্থানে নিতে ভ্যাট ট্যাক্স এবং এবার বাংলাদেশেও HMPV ভাইরাস শনাক্ত, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 7 দফা নির্দেশনা, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।